কাকশাই উপজাতি মহিলা যিনি তার ছেলেকে হারিয়েছেন তিনি অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন। আইআইটি দিল্লির হোস্টেলে ইঞ্জিনিয়ারিং ছাত্রের মৃতদেহ উদ্ধার। কুণাল ঘোষের মন্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীর আলোচনা। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে সেচ মন্ত্রী মানস ভূঁইয়ার উচ্চ পর্যায়ের বৈঠক। জাল নথি জমা দিয়ে 25 লক্ষ টাকার হোম লোন পাওয়ার চেষ্টায় 4 জন গ্রেপ্তার। কলকাতা পৌর সংস্থা শহরে কোভিড সচেতনতা অভিযান শুরু করার সিদ্ধান্ত নিল। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল 3 বন্ধু। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের বুদবুদ থানা এলাকার রন্টিহায়। যে 3 জন তলিয়ে গেছে তাদের নাম সুরজিৎ বিশ্বাস, জিৎ অধিকারী, অভিজিৎ গায়েন। বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়, তবে এই প্রতিবেদন দেখা পর্যন্ত ওই 3 জনের কোনো হদিশ মেলেনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে 3 জনের সন্ধান পাওয়া যাচ্ছে না তারা পশ্চিম বর্ধমানের পানাগড়ের 2 নম্বর কলোনির বাসিন্দা। আরও 5 বন্ধুর সঙ্গে ওই 3 জন বুধবার দুপুরে বুদবুদের রণডিহায় এসেছিল। তাদের প্রত্যেকেরই বয়স 16 থেকে 18 বছরের মধ্যে। প্রত্যক্ষদর্শীদের দাবি 8 জনের মধ্যে 7 জন দামোদরে স্নান করতে নামে। স্নানের সময় হঠাৎই তলিয়ে যায় তারা। কোনো মতে 4 জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি 3 জনকে উদ্ধার করা যায়নি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বুদবুদ থানায়। পুলিশ ঘটনাস্থলে আসে। উদ্ধার কাজের জন্য ডেকে পাঠানো হয় বিপর্যয় মোকাবেলা বাহিনীকে। শুরু হয় তল্লাশি। এই নিয়ে আসানসোল দুর্গাপুরের এসিপি সুমন কুমার জয়সওয়াল বলেন 3 জন তলিয়ে গেছে, তাদের খোঁজ চালানো হচ্ছে। রণডিহার ড্যামের গেট বন্ধ করা হয়েছে। বিপর্যয় মোকাবেলায় দফতরকে খবর দেওয়া হয়েছে। তলিয়ে যাওয়ার কারণ নিয়েও তদন্ত শুরু হয়েছে। যদিও দামোদরে স্নান করতে নেমে তলিয়ে যাওয়ার ঘটনা নতুন নয়, প্রায় এই ধরনের ঘটনা ঘটেই থাকে। পুলিশ ও প্রশাসনের তরফে বারবার এই সতর্কতা দেওয়া হয়। স্নানের সময় গভীরে না যাওয়ার পরামর্শও দেওয়া হয় বারবার। তারপরেও অসতর্কতার জেরে প্রায় দুর্ঘটনা ঘটেই থাকে, ঠিক যেমন বুধবার ঘটল। অ্যাম্বুলেন্সের অভাবে মৃত্যু হয়েছিল আদিবাসী যুবক সুনীল মুর্মুর। তার স্মৃতিতে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলো পশ্চিম বর্ধমানের কাকশাল জঙ্গলমহল এলাকায়। সন্তান হারানোর যন্ত্রণা বুকে নিয়ে এই পরিষেবার সূচনা করলেন ওই আদিবাসী যুবকের মা। ন্যাশনাল ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড ও প্রাক্তন সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার তহবিল থেকে দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স দুটি। আগামী দিনে যে এলাকাবাসীর প্রয়োজন মেটাবে বলেই মনে করছেন উদ্যোক্তারা। বিজেপির যুব নেতা জয়দীপ বন্দ্যোপাধ্যায় বলেন, কাকশার বিস্তীর্ণ জঙ্গল মহলে আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষ বসবাস করেন। এছাড়াও অন্যান্য সম্প্রদায়ের মানুষ এখানে থাকেন। আমরা এলাকার ছেলেরা এখানে পঞ্চায়েত অ্যাম্বুলেন্স আছে বলে শুনেছি, কিন্তু কোনোদিন চোখে দেখিনি। অ্যাম্বুলেন্সের অভাবে তরতাজা প্রাণ চলে গিয়েছে জঙ্গল মহলে। তখন থেকে আমাদের ভাবনাতে ছিল আর যেন কোনো গভীর জীবন অ্যাম্বুলেন্সের অভাবে অকালে চলে না যায়। তাই জঙ্গলমহল এলাকার রোগীরা যাতে সময় মতো হাসপাতালে পৌঁছতে পারে এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হলো। তার কথায় আজ আমরা এলাকার মহিলাদেরকে বস্ত্রদান করার পাশাপাশি দূষণ ঠেকাতে বৃক্ষরোপণ করেছি। আগামী দিনে আমরা অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থাও রাখবো, যাতে করে অন্ততপক্ষে অ্যাম্বুলেন্সে মুমূর্ষ রোগীকে অক্সিজেন সাপোর্ট দিয়ে নিকটস্থ কোনো হাসপাতালে পৌঁছে দিতে পারে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জঙ্গলমহলের বাসিন্দারা। অসুস্থ হয়ে পড়লে বাস্তবেই ওই দুরূহ এলাকার মানুষের অতি কষ্টে হাসপাতালে পৌঁছতে হতো। এবার থেকে অন্ততপক্ষে এই অ্যাম্বুলেন্স পরিষেবার মাধ্যমে অসুস্থ মানুষেরা দ্রুত সরকারি অথবা বেসরকারি হাসপাতালে পৌঁছতে পারবেন বলে মনে করছেন। প্রত্যন্ত এলাকার সেই সব মানুষের কথা ভেবে এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হলো। প্রয়াত আদিবাসী যুবক সুনীল মুর্মুর স্মৃতিতে এদিন অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন তার অসহায় মা। সন্তানহারা মায়ের আকুতি, অ্যাম্বুলেন্সের অভাবে আর কোনো মায়ের কোল যেন খালি না হয়। দিল্লি আইআইটির হোস্টেল থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রাজধানীতে। নিহত ছাত্র বায়োমেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বলে জানা গিয়েছে। হোস্টেলের ঘরের দরজা ভেঙে দ্বিতীয় বর্ষের এই ছাত্রকে বের করে আনা হয়। বুধবার সকালে কিশনগড় থানায় একটি কল আসার পর পুলিশ এই মামলার কথা জানতে পারে। ফোনে বলা হয় যে হোস্টেলের একটি ঘরের দরজা ভিতর থেকে বন্ধ এবং ছাত্রটি দরজা খুলছে না। বিষয়টির গুরুত্ব দেখে এনএইচও কিশনগড় তার দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে দেখা যায় যে ঘরের দরজা ভিতর থেকেই বন্ধ ছিল। পুলিশ এবং দমকল বিভাগের সহায়তায় ঘরের দরজা ভাঙা হলে ছাত্রটিকে অচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে পৌঁছানো আইআইটি চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে জানা যায় যে 2 দিন আগে ওই ছাত্রে রাতের খাবার খেয়েছিল, তারপর সে তার ঘরে চলে যায়। 23 জুন সারাদিন ধরে সে কারো সংস্পর্শে আসেনি এবং কেউ তাকে দেখতেও পায়নি। এতে সহপাঠীদের সন্দেহ হয় এবং তারা নিরাপত্তা কর্মীদের খবর দেয়। দিল্লি পুলিশের হাতে শরীরে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে ঘরে বমির চিহ্ন পাওয়া গেছে, যার কারণে প্রাথমিকভাবে মনে হচ্ছে এই ঘটনাটি স্বাস্থ্যগত জটিলতার। দিল্লি পুলিশের ক্রাইম টিম এবং ফরেনসিক দলকে তদন্তের জন্য ডাকা হয়েছে। সমস্ত আইন ও চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করার পর মৃত্যুর আসল কারণ জানতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিকটবর্তী সফরদরজং হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ পরিবারকে ঘটনাটি সম্পর্কে জানিয়েছে। বর্তমানে বিষয়টির পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে পুলিশ।
তবে কি 26-এর নির্বাচনে বিজেপিকে হারাতে ভোট কাটাকাটি রেখার ফর্মুলা বের করতে রাহুল অভিষেকের কথা হয়েছে? সিপিআইএম থেকে কংগ্রেসকে দূরে রাখার কোনো বার্তা রাহুলকে দিয়েছেন অভিষেক, নাকি দুজনের আলাপ নেহাতি সৌজন্যর? রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথোপকথন নিয়ে সরগরম রাজনৈতিক মহল। দুজনের মধ্যে কি কথা হয়েছে তা জানতে উৎসুক সাধারণ মানুষও। বুধবার তা নিয়ে ধোঁয়াশা জিয়ে রাখলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এই নিয়ে সংবাদ মাধ্যম থেকে প্রশ্ন করলে মুখে অর্থপূর্ণ হাসি নিয়ে তিনি বলেন, রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই বিজেপি বিরোধী সর্বভারতীয় নেতা। তাদের দুজনের মধ্যে যদি কথা হয়ে থাকে তবে তাতে কোনো অস্বাভাবিকতা নেই। তবে তাদের মধ্যে কথা হয়েছে কি হয়নি তা নিয়ে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করছি না, কারণ এই নিয়ে সংবাদ মাধ্যমে কিছু বলার মতো তথ্য তৃণমূলের কাছে নেই। কুণাল আরও বলেন, রাজ্য সরকার তৃণমূলের দেশের প্রশ্নে কেন্দ্রের সঙ্গে রয়েছে। দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে তৃণমূল। পেহেলগাঁও ঘটনার পরবর্তী থেকে দেশে কি হচ্ছে তা জানার অধিকার সবার আছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় বিশেষ অধিবেশনের দাবি তুলেছিলেন, আর তার জন্য যদি রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করে থাকেন সেটা অস্বাভাবিক কিছু না। তিনি আরো বলেন, বিজেপি এই বিশেষ অধিবেশন ডাকতে চাইছে না, কিন্তু যে ঘটনার জন্য এই বিশেষ প্রতিনিধি দলকে বিশ্বের এতগুলো দেশে পাঠানো হলো তা নিয়ে প্রধানমন্ত্রী সংসদে কিছু বলবেন না। শোনা যাচ্ছে তারা এমন একটি দিনে সংসদের বাদল অধিবেশন ডাকতে চলেছে যেদিন তৃণমূল শহীদ তর্পণ করে। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। বুধবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি। সিকিমে টানা বৃষ্টির জন্য উত্তরের নদীগুলিতে জলস্তর বেড়েছে, পাশাপাশি একের পর এক ধসের কারণে তিস্তার জলে ভেসে আসছে পলি, আর সেই কারণে শিলিগুড়ির পানীয় জল সরবরাহ ব্যাহত হচ্ছে। এর সঙ্গে ভুটানে একটানা বৃষ্টি হয়ে চলেছে, তাই সেখান থেকে নদীর জল ঢুকছে উত্তরবঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে ভুটান, সিকিমে বৃষ্টিপাত এবং নদীর জল সম্পর্কিত যাবতীয় তথ্য বাংলাকে পাঠানোর আবেদন জানিয়েছে, কিন্তু কোনো তথ্যই পায়নি রাজ্য সরকার। এদিন শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে এমনটাই অভিযোগ করলেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। এদিন সকালে বাগডোগরা বিমানবন্দরে নেমে মানস ভূঁইয়া সোজা চলে যান মহানন্দা নদী এবং বালাসন নদী পরিদর্শনে। এরপর তিনি সেখান থেকে স্টেট গেস্ট হাউসে পৌঁছান। সেখানে উত্তরবঙ্গের বিধায়ক, সাংসদ, সেচ বিভাগের আধিকারিক এবং মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। মন্ত্রী বলেন, আমি মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানে এসেছি। বাংলার মানুষের পাশে রাজ্য সরকারের সব রকম ভাবে থাকবে। এরপর আলিপুরদুয়ার যাব, তারপরে জলপাইগুড়ি। প্রতিটি জেলার বর্তমান পরিস্থিতির খোঁজ খবর নিয়ে রিপোর্ট তৈরি করে মুখ্যমন্ত্রীকে পাঠাবো। সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও মুখ খোলেন সেচ মন্ত্রী। উত্তরবঙ্গের প্রতিটি নদীর নদীবক্ষ সংস্কারের কাজে হাত দেবে সেচ বিভাগ, জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা করলেও রাজ্য বসে থাকবে না, নদী সংস্কারের কাজ করবে রাজ্য সরকার। পাশাপাশি সেচ মন্ত্রী বলেন, সিকিম সরকারের সঙ্গে কথা হচ্ছে, সিকিমে কতটা বৃষ্টিপাত হচ্ছে এবং তিস্তার জল কতটা বাড়ছে, এই সমস্ত তথ্য যাতে সরাসরি সিকিম সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দেয়। পাশাপাশি ভুটানের সঙ্গেও একই বিষয়ে কথা বলবে রাজ্য, কারণ সিকিম ও ভুটানের জন্যই প্লাবিত হয় উত্তরবঙ্গ। বাড়ি তৈরির জন্য নকল কাগজপত্র জমা দিয়ে 50 লক্ষ টাকা ঋণ নেওয়ার আবেদন জানানোর অভিযোগ। সেই অভিযোগের তদন্তে নেমে 4 জনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। ধৃতদের নাম শেখ সোনু, দেবপ্রিয় বন্দ্যোপাধ্যায়, জয়দেব ঘরামি ও সম্রাট গুহ। এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগের এই ঘটনার তদন্ত শুরু হয়। গতকাল ভোর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্র জানা গিয়েছে, চলতি সপ্তাহে হেয়ার স্ট্রিট থানায় একটি বেসরকারি ব্যাংকের ভিপি রঞ্জন কুমার মিশ্র থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে তিনি পুলিশকে জানান, তাদের মধ্যে কলকাতার ব্রাঞ্চে শেখ সোনু নামে এক যুবক এসে গৃহঋণের জন্য তার যাবতীয় নথিপত্র জমা দেন। জমা দেওয়া নথিপত্রগুলির মধ্যে ছিল তার ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, স্কুলের সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল প্রুফ সহ আরও অনেক কিছু। সেই নথিপত্র খতিয়ে দেখতে গিয়ে দেখা যায় যে সেগুলি জাল। তখনই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। বেসরকারি ব্যাংকের তরফে অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয় শেখ সোনুকে। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের নাম পান তদন্তকারীরা। ওই রাতেই তাদেরকে গ্রেফতার করা হয়। বুধবার ধৃতদের আদালতে পেশ করা হয়। ধৃত 4 জনকেই 13 জুন পর্যন্ত পুলিশে হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ এবার ধৃতদের জের করে আনতে চায়। এই নকল নথিপত্রগুলি কোথা থেকে এলো? নকল নথি তৈরির কোনো চক্র কি রয়েছে নেপথ্যে? এছাড়াও তারা কি উদ্দেশ্যে জাল নথিপত্র জমা দিয়ে ব্যাংক থেকে 50 লক্ষ টাকা ঋণ দিতে চেয়েছিল? ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি রুখতে এবার সচেতনতা প্রচারের সিদ্ধান্ত নিল কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। শহরের বিভিন্ন অংশে করোনা নিয়ে নাগরিকদের সচেতন করে লাগানো হবে ব্যানার, হোর্ডিং, বাড়ি বাড়ি বিলি হবে লিফলেট। বুধবার এমনটাই জানালেন কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ। কেন্দ্রীয় তথ্য অনুসারে রাজ্যে এখনো পর্যন্ত 432 জন আক্রান্ত হয়েছেন। শেষ 24 ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা 60 জন। এই অবস্থায় করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এবারের করোনা প্রাণঘাতী না হলেও দ্রুত আক্রান্তের সংখ্যা বৃদ্ধির চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য বিভাগের। বুধবার বাঘাযতীন রোডে 11 নম্বর বড় দফতরে ইন্টারসেক্টরাল ম্যানেজমেন্টের বৈঠক করেন ডেপুটি মেয়র ও মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ।
এদিনের বৈঠকে হাজির ছিলেন 11 নম্বর বোর্ড চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী, ছিলেন 103, 104, 110, 111, 112, 113 এবং 114 নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা। এছাড়াও ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরী, স্বাস্থ্য বিভাগের অন্যান্য আধিকারিক, ইঞ্জিনিয়ারিং বিভাগের বড় আধিকারিক, অ্যাসেসর, কালেক্টর সহ কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য পরামর্শদাতা ডক্টর টি.কে. মুখোপাধ্যায়। বিষয়টি নিয়ে ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন, করোনাকে সামনে রেখে বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুন লাগিয়ে মানুষকে সচেতন করার কাজ শুরু করা হচ্ছে। করোনা নিয়ে রাজ্যের গাইডলাইন এসে পৌঁছেছে, সেই মাফিক ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করা শুরু হয়ে গিয়েছে।